তো আজকে যেটা সব থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট আমার মনে হয় তোমাদের প্রিপারেশনে, ইকোনমি। আর এই সাবজেক্টটা যদি বুঝে পড়া যায় তাহলে সব থেকে বেশি ইন্টারেস্টিং, আর যদি মুখস্থ করা যায় তাহলে হচ্ছে এর থেকে খারাপ সাবজেক্ট হয় না। তো আশা করবো আমি যেরকম ভাবে বোঝাবো তোমাদের কনসেপ্টগুলো, সেগুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারো তাহলে এটা হচ্ছে তোমাদের ফেভারিট সাবজেক্টের মধ্যে একটা হয়ে যাবে। আজকের যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অথবা জাতীয় আয়। এখানে কি কেউ ইকোনমির স্টুডেন্ট আছো অথবা গ্র্যাজুয়েশনে ইকোনমি ছিল? কেউ নেই, ঠিক আছে। দেখো, ন্যাশনাল ইনকাম কি জিনিসটা বোঝার আগে আমরা যেটা আগে বুঝবো সেটা হচ্ছে আমাদের যে এই জাতীয় আয় মানে ভারতবর্ষের আয় বার করা হয়, কিছু প্রসেস আছে, কিছু প্রসেসের মাধ্যমে বের করা হয়। এবার তুমি ধরো স্টুডেন্ট, তুমি ইন্ডিয়ার জিডিপির জন্য অথবা আয়ের জন্য তোমার কোনো আপাতত কন্ট্রিবিউশন নেই। তোমাদের মধ্যে অনেকেই আছে চাকরি করো, তারা একটা স্যালারি পাও, সেই স্যালারিটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ার জিডিপির ওপরে কন্ট্রিবিউশন। এবার জিডিপি কি পরে আসছি, মানে ইন্ডিয়ার জাতীয় আয়ের ওপরে তোমার একটা কন্ট্রিবিউশন আছে না, তুমি যে স্যালারিটা ড্র করছো। কেউ হয়তো চাকরি করছে, কারো হয়তো চাষবাস আছে, থাকতেই পারে আমাদের ফ্যামিলির কারো, আবার কেউ হয়তো উৎপাদনের কোনো কাজ করে। তাহলে আমরা বিভিন্ন রকমভাবে আমাদের ইন্ডিয়ার জাতীয় আয়ে আমরা কন্ট্রিবিউট করি। যেই স্যালারিটা অথবা যেই ইনকামটা আমরা করি সেটাই হচ্ছে ইন্ডিয়ার ন্যাশনাল ইনকাম অথবা জাতীয় আয়ে কন্ট্রিবিউট করা। এবার আমাদের সুবিধার্থে ইকোনমিস্টরা কি করেছে, না আমরা যে সমস্ত কাজবাজ করি যেমন চাষ, কেউ চাকরিজীবী, কেউ কোনো উৎপাদনের সাথে যুক্ত, এইগুলোকে বিভিন্ন রকমভাবে প্রকারভেদ করেছে। ফার্স্ট টাইপ আমি যদি বলি তাহলে বলা হয় হচ্ছে প্রাইমারি সেক্টর। তোমরা এই ইংলিশ টার্মগুলোই মনে রাখবে, বাংলা টার্ম মনে রাখতে হবে না তোমার। প্রাইমারি সেক্টর মানে যে সমস্ত ব্যক্তি নেচার থেকে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেইগুলো সেই সমস্ত কাজবাজের সাথে যুক্ত। যেমন কেউ যদি চাষবাস করে, শুধুমাত্র সবজি চাষই নয়, সেটা মাছ চাষও হতে পারে, মানে নেচার থেকে আমরা ডাইরেক্ট যেই প্রোডাক্টটা পাচ্ছি, কোনো ব্যক্তি যদি সেই কাজের সাথেই যুক্ত থাকে তাহলে সে কি হচ্ছে না, প্রাইমারি সেক্টর এসে কন্ট্রিবিউট করছে। তাহলে প্রাইমারি সেক্টরের মধ্যে কি কি আসবে, না কাঁচামাল আমরা যেখান থেকে পাই, র মেটেরিয়ালস আমরা যেখান থেকে পাই, যেমন আমরা ক্ষেত থেকে পাই। ধরো কেউ আলুর চাষ করেছে, তাহলে সে আলুর ফসল উঠালো, বিক্রি করলো বাজারে, সে একটা টাকা পেলো, তাহলে সে প্রাইমারি সেক্টরের হয়ে ইন্ডিয়ার জাতীয় আয়ে সে নিজের কন্ট্রিবিউশন জমা দিল, সে জাতীয় আয়ে কন্ট্রিবিউট করলো। তাহলে হতে পারে সে আলুর চাষ করেছে, অথবা গমের চাষ করেছে, অথবা ধানের চাষ করেছে, যাই হোক, মোটামুটি আমার র মেটেরিয়াল কাঁচামাল পাওয়া গেছে। তাহলে তারা কার আন্ডারে আসবে, না প্রাইমারি সেক্টর। এবার আসছি সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর মানে কি, না আমরা তো চাষবাস হয়ে গেল, কাঁচামাল উঠিয়ে নিলাম, সেগুলো আমার অলরেডি প্রাইমারি সেক্টরের আন্ডারে ধরা হয়ে গেছে। এবার ধরো আমি, কেউ আলুর চাষ করেছে, এবার আলুটা তো আমরা ডাইরেক্ট খেয়ে নিতে পারবো না, বাড়িতে এনে রান্না করতে হবে। অথবা আমরা আলুটাকে কি বানাতে পারি, না কোনো ফ্যাক্টরিতে, ধরো কোনো লেজের কোম্পানি আছে, তাহলে লেজের কোম্পানি কি করলো, না মাঠের থেকে আলু কিনে নিয়ে গেল, এবার সে আলুটাকেই ও প্রসেসিং করে চিপস বানালো। তাহলে এখানে তাকে একটা ম্যানুফ্যাকচারিং এর একটা ব্যাপার আছে, উৎপাদন করছে, কোনো প্রসেসের মাধ্যমেও ম্যানুফ্যাকচার করে আলু থেকে চিপস বানালো। সেরকমই ধরো ধান কিনে নিয়ে গেল, তাহলে ধানের থেকে কি বানালো, কোনো ফ্যাক্টরি পাউরুটি বানালো। তাহলে এরকম কোনো সেক্টর যেগুলো কোনো কিছু এরকম প্রোডাকশনের সাথে যুক্ত আছে, কোনো কিছু ম্যানুফ্যাকচার করছে, কোনো কিছু বানাচ্ছে, মানে র মেটেরিয়ালটাকে ফাইনালি একটা রূপ দিচ্ছে যাতে আমরা সেটাকে ইউজ করতে পারি। তাহলে সেই সমস্ত সেক্টরে যারা কাজ করবে, যে ইনকামটা করবে, সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টরের আন্ডারে তারা ভারতের জাতীয় আয়ে তারা নিজেদের কন্ট্রিবিউশন করবে। ওকে, লাস্ট হচ্ছে টারশিয়ারি সেক্টর।
আমাদের কাঁচামালের ব্যাপারও হয়ে গেল, প্রোডাকশনের ব্যাপারও হয়ে গেল। কাঁচামাল থেকে প্রোডাকশন করে নিলাম, আমরা চিপস বানিয়ে নিলাম অথবা পাউরুটি বানিয়ে নিলাম। এবার ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের চাকরি পেয়েছো, তাহলে তোমরা কিন্তু সমাজকে সেবা করছো একটা, মানে তোমরা সোসাইটিকে একটা সার্ভিস প্রদান করছো। তাহলে যে সমস্ত কাজবাজ সমাজকে সার্ভিস দেয়, সে সমস্ত কাজবাজগুলোকে আমরা কাদের মধ্যে ফেলি না, টার্সিয়ারি সেক্টর। তাহলে তোমরা আমাকে বলো তো, ধরো কোনো নার্স ইন্ডিয়ার ন্যাশনাল ইনকামে কন্ট্রিবিউট করে, তাহলে সেই নার্সটা কোন সেক্টরে কন্ট্রিবিউট করে? টার্সিয়ারি সেক্টর। ভেরি গুড। অথবা সার্ভিস সেক্টরও আমরা বলতে পারি, ঠিক আছে, টার্সিয়ারি সেক্টরই বেস্ট। আর এখানে একটা ফ্লো চার্ট বানানো আছে, এটাও তোমরা বানিয়ে নাও। তোমরা পরে বানিয়ে নিও, আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো। এখানে একটু বলে দিই কি আছে। ওই সেক্টরস অফ ইকোনমি, তিনটে সেক্টর আছে এখানে। পি ব্লক মানে প্রাইমারিকে বুঝিয়েছি, ওই তিনটে বালতি যেটা বললাম, প্রাইমারিকে বুঝিয়েছি পি ব্লক মানে, এস ব্লক মানে সেকেন্ডারিকে বুঝিয়েছি, টি ব্লক মানে টার্সিয়ারিকে বুঝিয়েছি। তাহলে পি ব্লকের আন্ডারে কি কি আসছে? এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সেক্টর, মানে চাষবাস, চাষবাসের সাথে যুক্ত যেই সেক্টরগুলো সেগুলো প্রাইমারি সেক্টরের মধ্যে আসবে। ন্যাচারাল প্রোডাক্টস মানে প্রকৃতি থেকে যেগুলো আমরা পাচ্ছি, যদি এখানে ফিশিং হতো, মাছ ধরা হতো, খননের কার্য হতো, তাহলে সেগুলো আমরা নেচার থেকে ডাইরেক্ট পাচ্ছি। কোনো খনিতে খননের কার্য হচ্ছে, তাহলে আমরা এক্সট্রাক্ট করছি মাটির নিচ থেকে, নেচার থেকে আমরা পাচ্ছি কয়লাটা, সেই খননের কার্যটাকে কিন্তু আমরা প্রাইমারি সেক্টরের আন্ডারে বলবো। ওকে। সেকেন্ডারি সেক্টরের আন্ডারে ভ্যালু অ্যাডেড অথবা ম্যানমেড। এই ভ্যালু অ্যাডেড মানে কি না, আমরা যদি ধরো বাজার থেকে, মাঠের থেকে আলু নিয়ে এলাম, আমার একটা ফ্যাক্টরি আছে, আমি চিপস বানাই ধরো, তো বাজার থেকে আলু নিয়ে এলাম, আমি এবার চিপস বানাবো। তো আলুটা কাঁচা মাল আমার, এবার আলুটাকে তো আমাকে প্রসেসিং করতে হবে। আলুটাকে ধুলাম ফার্স্টে, আলুটাতে মশলা লাগালাম, তারপরে আমি তেলে ভাজলাম, প্যাকেট করলাম। তাহলে এই গোটা প্রসেসটাতে একটা মূল্য বাড়াচ্ছি না আমি? প্রথমে তো আলুটা নর্মাল একটা র মেটেরিয়াল ছিল, আলুটাকে আমি চিপস বানিয়ে প্যাকেজিং করলাম, তাহলে এর মধ্যে একটা আলুটার মূল্য বৃদ্ধি হলো না? তাহলে যে সমস্ত সেক্টরে আমরা এরকম র মেটেরিয়ালের মূল্য বৃদ্ধি করব একটা, মানে নর্মাল আলু ছিল সেটাকে আমরা প্রসেসিং করে, ওখানে একটা খরচা হলো আমাদের প্রসেসিংটা করতে, সেই খরচাটা করে যখন আমরা মূল্য বৃদ্ধি করলাম আলুটার, সেই সমস্ত সেক্টরগুলোকে বলছে সেকেন্ডারি সেক্টর। যেমন আচার বানালাম, ধরো মাঠের থেকে আম নিয়ে এলাম, আমের থেকে পিকলস মানে আচার বানালাম। ক্ষেতের থেকে তুলো নিয়ে এলাম অথবা রেশম নিয়ে এলাম, আমি পোশাক বানালাম, সেইগুলো আসবে হচ্ছে সেকেন্ডারি সেক্টরের আন্ডারে। আর লাস্ট হচ্ছে টার্সিয়ারি সেক্টর, যে সেবা দিচ্ছে সমাজকে। সেবা অনেক রকমের হতে পারে, কেউ এন্টারটেইন করছে, কেউ ডাইরেক্ট সমাজের প্রতি সেবা দিচ্ছে, সায়েন্টিস্ট, টিচার, সবাই আমরা সেবা দিই। পুলিশ, ডান্সার, টিচার, ট্রান্সপোর্টার। ধরো কোনো বাসের ড্রাইভার আছে, সে অ্যাকচুয়ালি তো কোনো প্রোডাকশনও করছে না, র মেটেরিয়াল নিয়েও কোনো কাজ করছে না, সে একটা প্যাসেঞ্জারকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাচ্ছে, তাহলে সে আলটিমেটলি সেবা দিচ্ছে, তাহলে তাকে আমরা টার্সিয়ারি সেক্টরের মধ্যে ধরবো। ঠিক আছে, এবার একটা কনসেপ্ট আসে, জিডিপি। জিডিপির ইংলিশ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। প্রোডাক্ট বাংলায় হচ্ছে স্থূল জাতীয় উৎপাদন। হ্যাঁ, এখানে দেখো তিনটে টার্ম আছে, একটা হচ্ছে গ্রস অথবা স্থূল। গ্রস মানে হচ্ছে টোটাল, ডোমেস্টিক মানে হচ্ছে জাতীয়, মানে আমাদের দেশের বাউন্ডারির মধ্যে যেটা হবে,
মানে কান্ট্রি ধরো লিখে দিলাম আমি, আমাদের কান্ট্রি। প্রোডাক্ট মানে পণ্য। আমরা দেখলাম প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারিতে, প্রাইমারিতে আমরা কোনো পণ্য তৈরি করছি, ঠিক আছে, সেকেন্ডারিতেও আমরা একটা পণ্য তৈরি করছি, কিন্তু আমরা টার্সিয়ারিতে কি কোনো পণ্য তৈরি করছি তোমরা আমাকে বলো? টার্সিয়ারিতে আমরা কি করছি? সেবামূলক কাজ করছি অথবা সেবা দিচ্ছি। তাহলে এই প্রোডাক্টের মধ্যে আসবে হচ্ছে গুডস মানে পণ্য, অথবা সার্ভিসেস মানে সেবা, ঠিক আছে। তাহলে জিডিপি মানে হচ্ছে কোনো একটা দেশের, ধরো ভারতের ক্ষেত্রে, এক বছরের মধ্যে, তোমরা লিখে নাও এটা, ভারতের ক্ষেত্রে অথবা কোনো একটি দেশে এক বছরের মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কার্য দেশের আদিবাসীদের দ্বারা উৎপন্ন হয়, তার অর্থমূল্যকে জিডিপি বলা হয়। কোনো একটি দেশে এক বছরের মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কার্য দেশের অধিবাসীদের দ্বারা উৎপন্ন হয় তার অর্থমূল্যকে জিডিপি অথবা স্থূল জাতীয় উৎপাদন বলা হয়। ওকে, তাহলে এবার আমরা একটু দেখি ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। সবার লেখা হয়ে গেছে? বলছে এক বছরের মধ্যে, কোনো একটি দেশের এক বছরের মধ্যে। তাহলে এই বছরটা কিরকম হবে? না, আমাদের ফিনান্সিয়াল ইয়ারকে হিসাব করা হয় হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। তাহলে এক বছর বলতে আমরা বুঝি হচ্ছে 1 এপ্রিল কোনো বছর থেকে নেক্সট ইয়ারের 31 মার্চ, এটাই হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইয়ার বলা হয়, অথবা অর্থবর্ষ। এই বছরের মধ্যেই নির্ণয় করা হয়। এবার হচ্ছে কি নির্ণয় করা হয়? দেখো বলছে, যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কার্য, তাহলে আমাদের ইন্ডিয়াতে যে পরিমাণ গুডস আর সার্ভিস উৎপন্ন হলো এই তারিখের মধ্যে, তার অর্থমূল্য, ধরো এখানে 50 টাকার আমরা দ্রব্য তৈরি করেছি, আর সার্ভিস তো যদি আমি অর্থের টার্মে যদি এটাকে যদি ধরি, তাহলে ধরো 50 টাকার এখানে সার্ভিস আমার দেশের টোটাল অধিবাসী আমাকে তুলে দিয়েছে। তাহলে টোটাল কত গুডস অ্যান্ড সার্ভিস? 50 প্লাস 50, 100 টাকা। তাহলে এই তারিখের মধ্যে আমার দেশের জিডিপি হচ্ছে 100 টাকা। তাহলে তিনটে জিনিস আছে এখানে, টোটাল গুডস অ্যান্ড সার্ভিস মানে টোটাল যে অর্থমূল্যের পণ্য এবং সেবা আমার দেশে উৎপন্ন হচ্ছে কোন তারিখের মধ্যে? না 1 এপ্রিল থেকে 31 মার্চের মধ্যে, সেই অর্থটাকেই বলছে হচ্ছে জিডিপি। বোঝা গেছে? জিডিপির ক্ষেত্রে আরো একটা জিনিস ধরা হয় যেটা, ঠিক আছে, আমার তো টোটাল পণ্য এবং সেবার অর্থমূল্যটাকে ধরা হবে, কিন্তু সেটা কিন্তু এই ইন্ডিয়ার বাউন্ডারির ভেতরেই যে সমস্ত পণ্য এবং সেবা উৎপন্ন হবে তার অর্থমূল্যটাকেই কিন্তু জিডিপির মধ্যে ধরা হবে। এবার ধরো এটা জিডিপির ইন্ডিয়ার বাউন্ডারি। এবার ধরো এটা ইউএস। ইউএসএ ধরো, তুমি ধরো ইউএসএ তে চাকরি করো, তাহলে তুমি এখানে একটা আয় করছো, কিন্তু কি তুমি ভারতের জিওগ্রাফির মধ্যে আয় করছো? তুমি কিন্তু ইউএস এর ভৌগোলিক রেখার বাউন্ডারির মধ্যে তুমি কিন্তু আয় করছো। তাহলে তোমার আয়টা কিন্তু ভারতের জিডিপিতে ক্যালকুলেট করা হবে না। এবার ধরো
এটা ইউএসএ। ইউএস এর বাসিন্দা হচ্ছে টম ক্রুজ। সাপোজ আমি যদি ধরি টম ক্রুজ ইউএস এর বাসিন্দা, এটা ইউএস। এবার টম ক্রুজ কি করলো, ইন্ডিয়াতে চলে এলো। তাহলে টম ক্রুজ ইন্ডিয়াতে চলে এসছে, ইন্ডিয়াতে চলে এসে ও একটা গাড়ি কিনলো। ও ধরো একটা টাটার কোনো একটা গাড়ি কিনলো। তাহলে ও যখন টাটার গাড়িটা কিনছে, ও নিশ্চয়ই টাটাকে একটা টাকা দিচ্ছে। ও কিন্তু এখানে এসছে, ভারতের মাটিতে এসছে। তাহলে এবার তোমরা বলো আমাকে, এই যে টম ক্রুজ যে টাকাটা দিল, সেই টাকাটা ইন্ডিয়ার জিডিপিতে ক্যালকুলেট হলো নাকি হলো না? আসছি, জিএনপি আসছে। ওকে, তাহলে তোমরা বলছো জিডিপিতে ক্যালকুলেট হলো, একদমই ঠিক। কেন? না, টম ক্রুজ ভারতের জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে এসছে, তার জন্য সেই টাকাটা জিডিপিতে কন্ট্রিবিউট হবে। ঠিক আছে। আর একটা জিনিস যেটা বলা থাকে না কোনো বইতে, সেটা বলা থাকে হচ্ছে ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। মানে বলে যে বইতে, ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে যে সমস্ত ফাইনাল পণ্য এবং সার্ভিস প্রডিউস হবে সেগুলোই কিন্তু জিডিপির মধ্যে ধরা হবে। কিন্তু আরেকটা জিনিস যেটা বলে না সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি থেকেও যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইকোনমিক বাউন্ডারি। ইকোনমিক বাউন্ডারি, এই ইকোনমিক বাউন্ডারি জিনিসটা কি? না ধরো ইসরায়েলে আমাদের ভারতের কোনো ডিপ্লোম্যাট আছে, কোনো কনসুলেট আছে, ওখানে অফিস আছে। কনসুলেট মানে জানো তো, সবকটা দেশে, মানে আমাদের ধরো ভারতের সাথে যেসব সমস্ত দেশের সম্পর্ক আছে সেই সমস্ত দেশের এক একটা করে কনসুলেট থাকে। মানে এখান থেকে যারা ওখানে যায় তাদের যাতে কোনো সমস্যা না হয় যাতায়াতে, তাদের ভিসা প্রসেসিং আরো অনেক কিছুর এই অফিসগুলো কাজ করে। তাহলে এ যে ইনকামটা করছে ইসরায়েলে বসে, এটা কিন্তু ভারতের জিডিপির মধ্যে ক্যালকুলেট হবে। কেন? কেন না, এই যে কনসুলেটের অফিসটা খুলে বসে আছে, এটা কিন্তু ভারতের ইকোনমিক টেরিটরির মধ্যে ধরা হয়। ওকে, ক্লিয়ার হয়েছে এই জায়গাটা তোমার কাছে? হবে, ক্লিয়ার হয়েছে এবার? তাহলে আমরা বুঝে গেলাম জিডিপি মানে কি, জিডিপির মধ্যে কি কি আসে। আরেকটা জিনিস যেটা জানা দরকার, জিডিপির মধ্যে কি কি আসে না। আমাদের ফ্যামিলিতে মারা কাজ করে বাড়িতে, হোম মেকার বলি আমরা। তারা কিন্তু রোজই কিছু না কিছু সার্ভিস দিয়েই যাচ্ছেন, সেবা করেই যাচ্ছেন। তার বদলে কিন্তু তারা কোনো অর্থ পান না। এই হাউস ওয়াইফ অথবা হোম মেকারের যে সার্ভিসটা, সেটা কিন্তু জিডিপিতে ক্যালকুলেট করা হয় না। নোট করে রাখো তোমরা। হাউস ওয়াইফ অথবা হোম মেকার যারা সার্ভিস দিচ্ছেন, সেবা করছেন, তাদের যে সার্ভিসটা যদি আমি অর্থ অর্থর মূল্যতে যদি কনভার্ট করি, তাহলে সেই মূল্যটা কিন্তু জিডিপিতে ক্যালকুলেট করা হয় না, ক্যালকুলেট করা হয় না। সেকেন্ড, যে সমস্ত ইললিগাল অ্যাক্টিভিটি আছে, বেআইনি কার্যকলাপ, ইললিগাল অ্যাক্টিভিটিস, যেমন ড্রাগের ব্যবসা, অন্য কোনো মাদকের ব্যবসা যেগুলো ইললিগাল, সেগুলোর থেকে যা ইনকাম করে কোনো ড্রাগ পেডলার ধরো, সেটা কিন্তু জিডিপির মধ্যে ক্যালকুলেট করা হয় না। তুমি যদি কাউকে কোনো গিফট দাও, তাহলে সেই গিফটটার একটা মূল্য আছে। তাহলে সে যেই গিফটটা পেলো, এটা কিন্তু জিডিপির মধ্যে ক্যালকুলেট করা হবে না। তাহলে গিফট আদান প্রদান জিডিপির মধ্যে
ক্যালকুলেট হয় না। হ্যাঁ বলো। হ্যাঁ, ওটা তুমি জিডিপিতে কন্ট্রিবিউট করে দিয়েছো অলরেডি। তুমি কন্ট্রিবিউট করে দিয়েছো, তুমি ফোর হুইলার কিনেছো, কোম্পানিকে তুমি টাকা দিয়েছো, তুমি কন্ট্রিবিউট করে দিয়েছো। কিন্তু এই জিনিসটা একে যে দিলে তুমি, এর তো একটা মনিটারি ভ্যালু আছে। এ কিন্তু কোনোভাবেই জিডিপিতে কন্ট্রিবিউট করলো না, তুমি করে দিয়েছো। হ্যাঁ। নেক্সট হচ্ছে, ধরো তুমি কোনো গাড়ি কিনেছিলে 2018-তে 60,000 টাকা দিয়ে, 2020-তে এসে মনে হলো তোমার গাড়িটা ভালো লাগছে না, তুমি গাড়িটাকে 30,000 টাকায় সেল করে দিলে। তাহলে গাড়িটা তুমি সেকেন্ড হ্যান্ড সেল করলে। এই সেকেন্ড হ্যান্ড সেল কিন্তু জিডিপিতে কন্ট্রিবিউট করে না, জিডিপিতে কন্ট্রিবিউট করছে না সেকেন্ড হ্যান্ড সেল। তুমি যখন গাড়িটা প্রথম কিনেছিলে তখন তুমি জিডিপিতে কন্ট্রিবিউট করে দিয়েছো, আবার তুমি যখন গাড়িটা রিসেল করছো তখন কিন্তু তুমি জিডিপিতে কন্ট্রিবিউট করছো না কোনো। ক্লিয়ার হয়েছে? প্রসিড করছি তাহলে। ধরো 1 এপ্রিল 2018-তে টাটা কোম্পানি একটা গাড়ি প্রডিউস করলো। 2018-তে টাটা কোম্পানি গাড়ি প্রডিউস করলো। তারপরে 2019-এ কোভিড চলে এলো, 2020-তেও এখন কোভিড চলছে, কিন্তু হয়তো একটা লোকের গাড়ির এখনই খুব প্রয়োজন, যেহেতু লকডাউন করে দিয়েছে, পাবলিক ভেহিকেল কোনো চলছে না, তো লোকটা গাড়িটা কিনে নিয়েছে। ধরো 12 মে 2020-তে লোকটা এই গাড়িটা কিনে নিল। তাহলে বলছে এই গাড়িটার, তাহলে লোকটা জিডিপিতে একটা কন্ট্রিবিউশন করলো। এখানে কারো কোনো ডাউট আছে? লোকটা ফাইনালি জিডিপিতে কন্ট্রিবিউট করলো, কিন্তু লোকটা কোন ইয়ারের জিডিপিতে কন্ট্রিবিউট করলো? না, যেই বছর গাড়িটা প্রোডাকশন হয়েছিল সেই বছরের জিডিপিতে কন্ট্রিবিউশন করলো। তাহলে এই লোকটা 2018-র জিডিপিতে কন্ট্রিবিউট করলো, সে 2020-তে গাড়িটা কিনেছে তার সত্ত্বেও। তাহলে যেই বছর কোনো পণ্য তৈরি হয় সেই বছরের জিডিপিতেই সেটা ধরা হয়। এটা তোমরা লিখে রাখো এক্সাম্পলটা সমেত। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা জিডিপি মানে কি বুঝে গেছি, জিডিপি মানে কি আমরা বুঝে গেছি, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কি জিনিস আমরা বুঝে গেছি। এবার চিন্তা করো, তুমি যেখানে থাকো, তোমার একটা ছোট্ট গ্রাম আছে এরকম, সেখানে কিছু লোক প্রাইমারি সেক্টরের সাথে যুক্ত, কিছু লোক সেকেন্ডারি সেক্টরের সাথে যুক্ত, আর কিছু লোক টার্সিয়ারি সেক্টরের সাথে যুক্ত। তাহলে তারা প্রত্যেকেই নিজের আয়ের জন্য কিছু না কিছু ইনকাম করছে। এখানে ধরো 50টা প্রাইমারি সেক্টরের লোক কাজ করে, এখানে 50টা করে সেকেন্ডারি সেক্টরে, আর এখানে 50টা লোক টার্সিয়ারি সেক্টরে করে। আমি জানি না এক্সাক্ট ভ্যালু, একটা এক্সাম্পল দেওয়ার জন্য। তাহলে এবার দেখো, ধরে নিই আমি প্রাইমারি সেক্টরের টোটাল পণ্য কত টাকার তৈরি হচ্ছে, না 14,700 টাকার, আমি ধরে নিই 14,700 টাকার পণ্য তৈরি হচ্ছে ওই একটা বছরে প্রাইমারি সেক্টর তোমার গ্রামে। সেকেন্ডারি সেক্টরে কত কন্ট্রিবিউট করছে, না 650 টাকা তোমার গ্রামে। টারশিয়ারি সেক্টরে যে সমস্ত লোকজন চাকরি করে তারা 400 টাকা কন্ট্রিবিউট করছে। তাহলে তোমার গ্রামের টোটাল কন্ট্রিবিউশন কত? তোমার গ্রামের টোটাল কন্ট্রিবিউশন, এটা যদি যোগ করি তাহলে আসে এটা 15,750। আর এটাই তোমার গ্রামের টোটাল গুডস অ্যান্ড সার্ভিস, টোটাল পণ্য এবং সেবা, আর এটাই তোমার গ্রামের জিডিপি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা জিডিপিতে কি দেখলাম, মানে আমাদের দেশের মধ্যেই যদি যে কেউ হতে পারে, সেটা আমাদের ভারতের নাগরিকও হতে পারে, অথবা টম ক্রুজ এসেও আমাদের এখানে জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারে। আমাদের এখানে যদি এসে কন্ট্রিবিউট করে তাহলে সেটাকে আমরা জিডিপির মধ্যে ধরবো।
এখানে তো কারো কোনো সমস্যা নেই, মানে সে সিটিজেনও হতে পারে, নন সিটিজেনও হতে পারে, সে তাকে আমার কন্ডিশন হচ্ছে আমার জিওগ্রাফিক্যাল টেরিটরির মধ্যে এসে কন্ট্রিবিউট করতে হবে। এই হচ্ছে জিডিপি। জিএনপিতে একটা জিনিস যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে তাকে ভারতের নাগরিক অবশ্যই হতে হবে, মানে এখানে ন্যাশনালিটি ম্যাটার্স। ভারতের জিএনপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, বাংলা টার্ম আমার জানা নেই, বইতেও বাংলা টার্ম নেই, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তোমরা জিডিপি জিএনপি নামেই মনে রাখবে। ন্যাশনালটা দেখেই তোমরা বুঝতে পারছো এখানে একটা ন্যাশনালিটির ব্যাপার আছে, তাহলে ন্যাশনালিটির ব্যাপার আছে, ঠিক আছে, মানে ভারতের নাগরিক হতেই হবে তাকে। সেকেন্ড হচ্ছে এখানে কোনো ইকোনমিক বাউন্ডারির ব্যাপার নেই, অর্থনৈতিক বাউন্ডারির কোনো ব্যাপার নেই, জিওগ্রাফিক বাউন্ডারিরও কোনো ব্যাপার নেই, ইকোনমিক বাউন্ডারির কোনো ব্যাপার নেই। মানে ভারতের কোনো নাগরিক যদি ভারতের মাটিতেই কন্ট্রিবিউট করে সেটাও হতে পারে জিএনপিতে, অথবা ভারতের একটা নাগরিক ধরো ইউএসএ তে আছে, তাহলে সেই যে কন্ট্রিবিউশনটা করছে সেটাও জিএনপির মধ্যেই আমি ক্যালকুলেট করব। মানে আমরা ন্যাশনালিটিটা দেখব, সে কি ইন্ডিয়ান, সে যদি ইন্ডিয়ান হয় পৃথিবীর যে কোনো প্রান্তে যদি সে কন্ট্রিবিউট করে সেই কন্ট্রিবিউশনটাকে আমরা জিএনপির মধ্যে ধরবো। থার্ড হচ্ছে আগে দেখলাম টম ক্রুজ এসে এখানে কন্ট্রিবিউট করছে, সেটাকে আমরা জিডিপির মধ্যে ধরেছি, এখানে কোনো বিদেশি লোকের অ্যালাউ নেই, নো ফরেনার্স, কোনো বিদেশি লোকের কোনো ব্যাপার নেই, শুধু আমরা ইন্ডিয়ান ন্যাশনাল ভারতের নাগরিককে নিয়ে আমরা ধরবো। এটা ধরো ইন্ডিয়া, এটা ধরো ইউএস, তাহলে আমি ধরো এখানে কোনো একটা কন্ট্রিবিউশন করছি, তাহলে সেটা কিসের মধ্যে কাউন্ট হবে, জিএনপির মধ্যে কাউন্ট হবে, সেটা আগে বলো। এটা ইন্ডিয়া, আমি এখানে একটা কন্ট্রিবিউশন করছি, সেটা জিএনপির মধ্যে কাউন্ট হবে না হবে না? ও, সেটা জিডিপির মধ্যে কাউন্ট হবে? হবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার আমি চলে গেলাম ইউএস, ইউএসএ আমি ইনকাম করছি, কোনো একটা চাকরি করছি, এটা ইন্ডিয়ার জিডিপিতে কাউন্ট হবে? ভেরি গুড, হবে না। এটা ইন্ডিয়ার জিএনপিতে কাউন্ট হবে? ভেরি গুড, হবে, ঠিক আছে, বুঝেছি। ওকে, বাট টম ক্রুজ ছিল এখানে ইউএসএ তে, টম ক্রুজ ইউএসএ তেই আছে, ও কিছু একটা সিনেমা করছে, তার বদলে একটা স্যালারি পাচ্ছে, তাহলে এবার বলো টম ক্রুজ ইউএস এর ইউএস এর জিডিপিতে কন্ট্রিবিউট করছে, ইউএস এর জিডিপিতে, ইউএস এর জিডিপিতে কন্ট্রিবিউট করছে। ওকে, এবার টম ক্রুজ কি করলো, ইন্ডিয়াতে চলে এলো, আবার সেই গাড়িটা কিনলো, তাহলে এবার বলো টম ক্রুজ ইন্ডিয়ার জিডিপিতে কন্ট্রিবিউট করছে? Very good. তাহলে তোমরাই বলো এবার আমাকে, এই যে ও এসে গাড়িটা কিনলো, এটা ইউএস এর জিএনপি তে ক্যালকুলেট হচ্ছে? ইউএস এর জিএনপি, ইউএস এর, আমি ইন্ডিয়ার জিডিপি বলেছি, ইন্ডিয়ার জিডিপি তে কন্ট্রিবিউট করছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই তো? এবার বলো ইউএস এর জিএনপি তে ও এসে এখানে গাড়ি কিনলো, ইউএস এর জিএনপি তে কন্ট্রিবিউট করলো? ও ইউএস এর ন্যাশনাল, ও যেখানেই চলে যাক সেটা ইউএস এর জিএনপি তে ক্যালকুলেট হবে।
তাহলে আমরা জিডিপি, জিএনপি, সেক্টরস, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এগুলো বুঝে গেলাম। ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিয়ার জিওগ্রাফিক টেরিটরি, এটা হচ্ছে ইউএস এর জিওগ্রাফিক টেরিটরি, অথবা জিওগ্রাফিক টেরিটরি ধরছি আমি। ঠিক আছে। এর মধ্যে এ আর বি হচ্ছে ইন্ডিয়ান, ভারতীয় নাগরিক। সি হচ্ছে ইউএস এর নাগরিক। এ হচ্ছে ইন্ডিয়ান, সে ইন্ডিয়াতে থেকেই চাকরি করছে। বি ইন্ডিয়ান হওয়া সত্ত্বেও সে ইউএসএ তে চলে গেছে, ইউএসএ তে গিয়ে চাকরি করছে। সি ইউএস এর ন্যাশনাল হওয়া সত্ত্বেও সে ইন্ডিয়াতে এসে চাকরি করছে। এই যে গল্পটা বললাম, এটা ক্লিয়ার? ও, তাহলে এবার তোমরা আমাকে বলো, এদের মধ্যে থেকে ইন্ডিয়ার জিডিপিতে কে কে কন্ট্রিবিউট করবে? সবাই বলছো এ আসছি। এবার আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। সায়ন দেবনাথ বলো। লেফট হয়ে যাচ্ছে কেন জিজ্ঞেস করবো বলার সাথে সাথে? তুমি না। এবার জিএনপি বলো, জিএনপি, ইন্ডিয়ার জিএনপি তে কে কে কন্ট্রিবিউট করবে? ই আর বি কেন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে জিডিপি তে কন্ট্রিবিউট করছে এআরসি, জিএনপি তে কন্ট্রিবিউট করছে এআরবি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে না, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য বলছি। তাহলে আমি জিএনপিটাকে লিখতে পারি এই এ প্লাস সি মাইনাস সি প্লাস বি। জিএনপি মানে আমার এ প্লাস বি চাই আমার। তাহলে এ প্লাস সি মাইনাস সি প্লাস বি করলে তো এ প্লাস বি হচ্ছে। তাহলে এটাকে এই ফর্মে লিখতে পারি? কারো কোনো প্রবলেম আছে এই জায়গাটাতে? আলটিমেটলি আমার সি সি কেটে যাচ্ছে, আমার এ প্লাস বি থাকবে। ওকে। তাহলে দেখো তোমরা, এ প্লাস সি মানে কি? আমাদের ইন্ডিয়ার জিডিপি না? ইন্ডিয়ার জিডিপি মানে এ প্লাস সি না? তাহলে এ প্লাস সি এর জায়গায় আমরা জিডিপি লিখতে পারি। ওকে। তারপরে লিখলাম প্লাস বি মাইনাস সি, এটাকে আগে নিয়ে গেলাম, এই মাইনাস সিটাকে পরে নিয়ে এলাম। ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম এখন? তাহলে আমরা এখন অবধি কি পেয়েছি? না, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস বি মাইনাস সি, এটুকু আমরা পেয়েছি। এবার তোমরা দেখো, বি হচ্ছে ইউএসএ তে আছে, আর সি হচ্ছে ইন্ডিয়াতে আছে। তাহলে বি ধরো কিছু টাকা ইনকাম করছে, ইনকাম করে ও ইন্ডিয়াতে পাঠাচ্ছে। তাহলে তোমরা আমাকে বলো, ইন্ডিয়ার অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকবে সেটা প্লাস না মাইনাস? টাকা ঢোকা মানে প্লাস। ওকে। তাহলে আমি বলতে পারি ইন্ডিয়ার অ্যাকাউন্টে টাকা কখন ঢোকে? ইন্ডিয়া যদি কোনো প্রোডাক্ট ধরো এক্সপোর্ট করছে অথবা রপ্তানি করছে, আমি যদি কোনো প্রোডাক্ট ইউএসএ তে রপ্তানি করি, তাহলে আমার ইন্ডিয়াতে টাকা ঢুকবে না? সবাই বুঝতে পারছো এই জায়গাটা? আমাকে বলো। ওকে। তাহলে ওকে, তাহলে ঠিক সেরকম ভাবেই ইন্ডিয়া যদি কোনো জিনিস ইম্পোর্ট করে অথবা আমদানি করে, তাহলে ইন্ডিয়াকে টাকা দিতে হবে অন্য দেশকে। তাহলে সেই টাকাটা কি হবে? মাইনাস হবে না? ওকে। তাহলে আমি বলতে পারি এটাকে, এই বিটাকে এক্সপোর্ট মানে রপ্তানি করছি, আর এই সিটাকে ইম্পোর্ট মানে আমদানি করছি। ওকে। তাহলে আমরা কি পেলাম ফাইনালি? জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, রপ্তানি মাইনাস আমদানি। এটা তোমাদের বইতে হয়তো অন্যরকম ভাবে থাকতে পারে,
এক্স মাইনাস এম থাকতে পারে। এক্স মাইনাস এম, এই এমটা মানে হচ্ছে এক্সপোর্ট মানে রপ্তানি, এমটা মানে হচ্ছে ইম্পোর্ট। এইখানে কারো কোনো প্রবলেম আছে এই ফর্মুলাটাতে? তোমাদের এই যে বোঝালাম এই ডেরিভেশনটা, এটা জাস্ট মনে রাখতে হবে না তোমাদের, তোমাদেরকে যেটা মনে রাখতে হবে এই ফর্মুলাটা, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা ক্লিয়ার সবার কাছে? ওকে, তাহলে এবার তোমরা আমাকে বলো, যদি কোনো দেশের এই ইকুয়েশনটা থেকেই বলো, যদি কোনো দেশের ইম্পোর্ট আর এক্সপোর্ট যদি সমান হয়ে যায়, ধরো আমি 10 টাকার এক্সপোর্ট করেছি আর 10 টাকার ইম্পোর্ট করেছি, তাহলে জিএনপি আর জিডিপির মধ্যে কি সম্পর্ক হবে? দুটোই তাহলে ইকুয়াল হয়ে যাবে। ভেরি গুড। সবাই বুঝতে পেরেছো এই জায়গাটা? ও, ধরো আমি 5 টাকার এক্সপোর্ট করেছি, রপ্তানি করেছি, আর 5 টাকারই ইম্পোর্ট করেছি, আমদানি করেছি। তাহলে ইকুয়েশনটা অনুযায়ী কি হচ্ছে? জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তাহলে এই +5 আর -5 কেটে যাচ্ছে না? তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি? জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি। ক্লিয়ার হয়েছে? ওকে। আমাদের এই ওয়ার্ল্ডে এরকম কিছু কান্ট্রি আছে, ধরে নেওয়া হয় ক্লোজড ইকোনমি। ক্লোজড ইকোনমি মানে যে সমস্ত দেশের কোনো এক্সপোর্টও করে না, কোনো ইম্পোর্টও করে না, আমদানিও নেই, কোনো কোনো রপ্তানিও নেই, তাহলে দুটোই জিরো। তাহলে সেই দেশগুলোর ক্ষেত্রে জিএনপি আর জিডিপির সম্পর্কটা কি হবে তোমরা বলো আমাকে? বন্ধ অর্থনীতি। কি হবে? তাহলে বন তাহলে লিখে রাখো, একইভাবে বন্ধ অর্থনীতিতেও জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি। ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা এক্সপোর্ট অনেক বেশি করি, অনেক বেশি এক্সপোর্ট করি, আর অনেক কম, সরি ভুল বললাম, আমরা কিন্তু সব থেকে বেশি ইম্পোর্ট করি আর অনেক কম হচ্ছে এক্সপোর্ট করি। যদি ধরে নিই আমি আমি 10 টাকার মাল ইম্পোর্ট করি, 5 টাকার মাল এক্সপোর্ট করি, তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে আমার? একটু ওয়েট করো তো। তাহলে আমার ইকুয়েশনটা কি হলো? জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস 5 মাইনাস 10। আমি 10 টাকার মাল ইম্পোর্ট করছি, 5 টাকার মাল এক্সপোর্ট করছি, তাহলে ফাইনালি আমার যে এই ভ্যালুটা, এটা মাইনাসে হয়ে গেল না? জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি +5 আর -10 কত হয়? -5। তাহলে তোমরা আমাকে এখান থেকে বলো, আমাদের ইন্ডিয়ার জিডিপি বেশি নাকি জিএনপি বেশি? কি বেশি? জিডিপি বেশি। তাহলে জিএনপি লেস দ্যান জিডিপি ভারতের ক্ষেত্রে। সবাই বুঝতে পেরেছো? এক, আমাদের ভারতবর্ষে আমরা ইম্পোর্ট অনেক বেশি করি, আর এই জিনিসটার মধ্যে অনেক কিছু আছে, শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্ট নয়। তোমাদের যাতে সিম্পল যাতে বুঝতে পারো তার জন্য এক্সপোর্ট ইম্পোর্ট বললাম। এই জিনিসটার মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট আছে, রেমিটেন্স আছে, মানে বিদেশ থেকে আমাদের দেশে যে সমস্ত লোকেরা থাকে তারা টাকা পাঠায়, সেগুলো আছে। আর আছে হচ্ছে আমরা যে সমস্ত লোন নিই বাইরের দেশ থেকে, সেগুলোর ইন্টারেস্ট। আমরা অনেক লোন নিই, আমরা অনেক ইম্পোর্ট করি, আর সেটা রেমিটেন্সকে ছাপিয়ে যায়। রেমিটেন্সের যদি এই জিনিসটা পজিটিভও হয়, তো এই ইন্টারেস্ট শোধ করার জন্য আর ইম্পোর্টের জন্য এই জিনিসটা অল ওভার নেগেটিভ হয়ে যায়, মানে আমরা ইম্পোর্ট বেশি করি। সেটাই বললাম, যদি আমরা 10 টাকার ইম্পোর্ট করি তাহলে আমরা 5 টাকার এক্সপোর্ট করি,
তাহলে ইকুয়েশনটা ফাইনালি কি হয়ে যাচ্ছে, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি +5 - 10 হচ্ছে -5। তাহলে এবার ইকুয়েশনটা তোমার জন্য যদি ভেঙে দিই আমি, তাহলে -5টাকে ওদিকে নিয়ে যাই, তাহলে জিএনপি +5 ইজ ইকুয়াল টু জিডিপি না? জিএনপির সাথে +5 করে আমাকে জিডিপি পেতে হচ্ছে, তাহলে জিডিপিটা নিশ্চয়ই বড়, তাই জন্য বললাম জিএনপি লেস দেন জিডিপি। ওকে, তাহলে দেখি কিছু এমসিকিউ যদি করা যায়। কোশ্চেন নাম্বার 14 বলো তোমরা। ভেরি গুড, বি ব্যাংকিং হবে। কোশ্চেন নাম্বার 27 বলো, অপশন গুলো দেখো। সবাই কি বলছো বাকিরা? অপশন দেখে বলো, দুটোই তো হবে, তাছাড়া তো আর কিছু হবে না। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে অপশন 2 আর 3 এরকম টাইপেরই কোশ্চেন আসবে যদি আসে এখান থেকে। ওকে, আরেকটা তোমাদের বলিনি হয়তো, দেখি তোমরা পারো নাকি, না পারলে বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 32 বলো। অর্থনীতি যত ডেভেলপ করবে, টার্সিয়ারি সেক্টরের শেয়ার জিডিপিতে কমবে, কমে বাড়বে, বাড়বে নাকি সেম থাকবে? কোশ্চেনটা বুঝতে পেরেছো সবাই? হুম, ইনক্রিজ করবে। এটাকে নোট করে রাখো তোমরা। অর্থনীতি বাড়ার সাথে সাথে টার্সিয়ারি সেক্টরের শেয়ার বেড়ে যায়, জিডিপিতে টার্সিয়ারি সেক্টরের শেয়ার বেড়ে যায়।